আসসালামু আলাইকুম। আজকের আমাদের বিসিএস হেল্পলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সকলকে। এই ভিডিওটা দেখছেন বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে। এখানে পুরাতন মানুষগুলোর পাশাপাশি নতুন অনেক প্রার্থী থাকে যাদের বিসিএস এর এই বিষয়গুলো নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে। এখানে আমি অনেক লম্বা না করার জন্য স্লাইডে কয়েকটা পয়েন্ট আছে। এটা অনেক আগের তৈরি একটা স্লাইড আমার। পয়েন্টগুলো নিয়ে আমি কিছু কথা বলবো, যেহেতু সবসময় প্রশ্ন পাই। কিছু কথা বলবার জন্য আমি পয়েন্টগুলো লিখেছিলাম, কিন্তু কখনো বিষয়গুলো নিয়ে ওভাবে আলাদা করে ভিডিও তৈরি করা বা সময় হয়ে ওঠে না। বিসিএস বিসিএস এ কি কি অপরচুনিটি গুলো আছে, আমি র্যান্ডমলি ইনফর্মালি কিছু কথা বলবো। অনেকেই ব্লগার যারা বা যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, এরা অনেকভাবে কথাগুলো বলে। প্র্যাকটিক্যাল সেন্স থেকে ইনফর্মালি কিছু কথা বলি। দেখেন, প্রথমত হচ্ছে এই অপরচুনিটি গুলো আমরা দেখি। বিসিএস মনে করুন, আপনি বিসিএস দিতে বিসিএস এর জন্য কোচিং এ ভর্তি করাচ্ছি, আমরা প্রফেশনালি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, আমরা কাজ করছি। আরো অনেক প্ল্যাটফর্ম সারা দেশের ইয়াং ক্যারিয়ার প্রার্থীদের জন্য অনেক প্ল্যাটফর্ম ভালোভাবে কাজ করে যাচ্ছে, আমরাও কাজ করে যাচ্ছি। এখন আমরা আহ্বান জানাই, আপনারা যারা সিকিউর রেসপেক্টফুল একটা জব চান, আপনারা বিসিএস এর দিকে আসেন। যারা বিসিএস এর মতো লম্বা পরিশ্রম করতে চাচ্ছেন না, তারা অন্যান্য চাকরির দিকে প্রস্তুতি নেন। এভাবে আমরা মোটিভেশন গুলো দিয়ে আসছি রেগুলার। এখন আমরা যারা পরীক্ষাগুলো দিই, তারা অপরচুনিটি গুলো দেখি। এখানে কি কি অপরচুনিটি আছে, অপরচুনিটি গুলো আমি পরে বললেও আগে রিস্ক গুলো নিয়ে কথা বলি। আপনি যদি বিসিএস দিতে আসেন, আপনার এখানে কি কি রিস্ক আছে, আপনি কি আদৌ এই রিস্ক গুলো ওভারকাম করে বিসিএস এর দিকে আসবেন কিনা, নিজেকে নিজে আপনি প্রশ্ন করবেন। দেখেন, রিস্ক গুলোর মধ্যে আমি কয়েকটা পয়েন্ট, কি পয়েন্টস, আরো অনেক রিস্ক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমি অনেক বছর ধরে স্টুডেন্টদের সাথে ক্লোজলি কানেক্টেড থেকে নিজে একজন ক্যাডার কর্মকর্তা হিসেবে কর্মরত আছি, এবং আমার হাত দিয়ে প্রচুর ক্যাডার প্রতি ব্যাচে বের হচ্ছে। এই ফুললি কানেক্টেড থেকে প্র্যাকটিক্যাল সিনারিওটা কি, হ্যাঁ কি অবস্থা। প্রথমে আসুন প্রিলি ফেল। এখানে প্রার্থীদের মধ্যে একেবারে লাখে লাখে প্রার্থীরা আসে। আমাদের এই যে জুলাই বিপ্লবের পরে দেশের যে নতুন পরিস্থিতি, নতুন পরিস্থিতিতে বিসিএস এর প্রতি হাইপ একটু কমছে। এই ব্যাপারটা আমি নিজেও অনেকগুলো ভিডিওতে বলেছি, এবং প্র্যাকটিক্যালি আমরা যারা এই ফিল্ডে কাজ করি আমরা ব্যাপারটা ফিল করছি, দেখছি। কিন্তু এই যে লাখে লাখে যারা প্রার্থী আসে, প্রথম এবং প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে, রিস্ক হচ্ছে প্রিলি ফেল করা। প্রিলিমিনারির ব্যাপারটাতে বেশিরভাগ প্রার্থী শুধু ফেল করে কেন জানেন? সে তার পড়া কোচিং করছে। কোচিং না করা প্রার্থী ফেল করার পেছনে একটাই রিজন, সে গাইডলাইন পায়নি। তাহলে কোচিং করা প্রার্থী কেন ফেল করে? কোচিং করা প্রার্থী ফেল, এই প্র্যাকটিক্যালি কাজ করার অভিজ্ঞতার কথা বলছি, কোনো গতানুগতিক এই কন্টেন্ট ক্রিয়েশনের মতো ওরকম কথাবার্তা না। আমি যা দেখেছি, কোচিং করা প্রার্থী কেন ফেল করে জানেন? ধরুন আমি এখানে ক্লাসে, আমার এই যে বড় হল রুমে প্রায় মনে করেন রেগুলার অনেক স্টুডেন্ট ক্লাস করে, আমি পরামর্শ দিচ্ছি। অন্য একটা সাবজেক্টের শিক্ষক, অন্য ক্যাডার অফিসার এখানে এসে পরামর্শ দিচ্ছে। সে পরামর্শগুলো শুনে, কিন্তু তার চেয়েও সে কোন পরামর্শ বেশি শুনে জানেন? এখান থেকে নেমে সে লাইব্রেরিতে যায়। লাইব্রেরির কোনায় তার আগের বছর আরো ৩ বার সাকসেসফুলি যে ফেল করছে, তার কথা সে বেশি শুনে, স্যারদের কথা শুনে না। এটাই সবচেয়ে বড় রিস্ক। না হলে পরে একটা মানুষ ২০০ নাম্বার, এই ২০০ নাম্বারের মধ্যে একটা মানুষ যখন অনার্স পাস করেছেন, অনার্স পাস হোয়াট এভার দ্য সাবজেক্ট, বিসিএস এ যে কোশ্চেন প্রিলিতে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত বেসিক সাবজেক্ট থেকে আসে, এই ব্যাপারে আমরা সকলেই জানি। তো বেসিক সাবজেক্ট থেকে প্রশ্ন আসার পরেও আমরা কেন ফেল করি? আমরা আমরা যারা মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের সবকটি সাবজেক্টে সমানভাবে সবকটি বিষয় মাথায় থাকবে না। কেউ কারো গাণিতিক বিষয়াবলিতে বা গাণিতিক যুক্তিতে দুর্বলতা থাকবে, কারো ইংলিশে দুর্বলতা থাকবে, কারো বাংলায় দুর্বলতা থাকবে, কারো জেনারেল নলেজে দুর্বলতা থাকবে। উইকনেস গুলো ওভারকাম করে আমরা পাস করতে পারি না, আমরা ব্লাইন্ডলি মুখস্থ করি। আমরা কোনো একটা সঠিক পরিকল্পনা নিয়ে পরিকল্পনা মতো কাজ করি না। একটা বিষয়।
তাহলে প্রথম পয়েন্টের অ্যান্সারটা হলো কোচিং করে কেন ফেল করে, কারণ কোচিং এর স্যারদের কথা আমরা শুনি না, আমরা অন্য একটা কথা শুনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনেকে স্যার কথা শুনেও ফেল করতে দেখেছি। এখানে একটা ব্যাপার আছে, আমি যখন পরামর্শ দিচ্ছি আমি কিভাবে পাশ করেছিলাম এমন অনেক বিষয় আমার মধ্যে আছে, যে বিষয়টা আমার মধ্যে হয়তো দক্ষতা ছিল, আমার কাছে খুব সহজ লাগে সব সময়ে, এই জন্য এটা সহজ মনে করে ব্যাপারটা আমি আমার আলোচনায় তুলে আনি নেই, আরেকজন শিক্ষক আরেকজন ওনার আলোচনায় তুলে আনে নেই। এভাবে প্রত্যেকের প্রত্যেকের ওয়ে অফ সাকসেস কিন্তু ডিফারেন্ট। পৃথিবীতে সাকসেসফুল ছোট সাকসেস, মনে করেন আমি বিসিএস পাস করেছি, এটা আমার জন্য, আমি একটা পরিশ্রম করে পাস করেছি, এটা আমার জন্য একটা সাকসেস ওই সময়ের জন্য। আপনি পাস করেছেন, ওটা আপনার জন্য সাকসেস। প্রত্যেক, যদি ওটাকে সাকসেস হিসেবে ধরি, মানে পরীক্ষায় পাসটা তো একটা সাকসেস হয়ে বটে। তাহলে প্রত্যেকের সাকসেসের স্টোরি কিন্তু ডিফারেন্ট। এখন আরেকজনকে অনুকরণ করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি ফিল করি, কারণ আপনি যাকে অনুকরণ করছেন তার সাথে কিন্তু আপনার আসলে মিল নেই। যে লোকটা আপনাকে পরামর্শ দিচ্ছে ওই লোকটা বারবার, যেমন আমি আমি ম্যাথমেটিক্সে দুর্বল ছিলাম, আমি আপনাকে বারবার ম্যাথমেটিক্সের উইকনেস কভার করার জন্য পরামর্শ দিচ্ছি, ফোকাস করছি। আমি ইংলিশ আমার কাছে সহজ লাগে, ইংলিশের কথা তেমন আসে নাই। এখন আপনি আমার পরামর্শ শুনে, অথচ আপনি কিন্তু ম্যাথমেটিক্সে আগে থেকে স্ট্রং, ইংলিশে দুর্বল, ওগুলো নিয়ে আপনার কাছে কথাগুলো আসে নাই। এরকম কিছু ব্যাপারও আছে। আরেকটা কথা হচ্ছে, কোন একটা পরিকল্পনা, আরেকজনের কোন একটা রুটিন আপনার জন্য না। কারণ আমি যা খেতে পছন্দ করি আপনি তা আপনি খেতে পছন্দ করেন না। আমি যা করতে পছন্দ করি আসলে আপনি তা পছন্দ করেন না। আমি যেভাবে আর্লি ঘুম থেকে উঠে আপনি সেভাবে উঠতে পারেন না। এজন্য আমার কোনো রুটিন আপনার কাজে আসবে না। এজন্য এখানেই মূল মেসেজটা, প্রিলিতে ফেল করার রিস্কটা সবচেয়ে বেশি যদি আপনি প্রিলি পাস করার জন্য নিজস্ব একটা পাস করার পরিকল্পনা শুরু থেকে নিতে না পারেন। কথা শেষ। প্রথম কথা। তাহলে প্রিলি ফেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বড় রিস্ক হচ্ছে, ধরুন আপনি প্রিলি পাস করেছেন, বিসিএস কে প্রেফারেন্স দিয়ে, বিসিএস কে প্রাধান্য দিয়ে আপনি সবকিছু ছেড়ে দিয়ে আপনি প্রিলি পাস করেছেন। এখন আপনার যখন একটা স্টুডেন্ট যখন প্রিলিমিনারি বা বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য কোচিং এ আসে, কোনো জায়গায় সে প্রিপারেশন শুরু করে, সকলের স্বপ্ন থাকে সে পররাষ্ট্র ক্যাডার হবে, সকলের স্বপ্ন থাকে সে প্রশাসন ক্যাডার হবে অথবা পুলিশ ক্যাডার হবে। অন্যান্য যে চাকরিগুলো আছে তার স্বপ্ন সে দেখে না। সবাই এই টার্গেট নিয়ে থাকে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে এই জায়গাটাকে প্রাধান্য দেওয়ার কারণে একটা স্টুডেন্ট প্রথমবার প্রিলি ফেল করলো, ১ বছর গেল, দ্বিতীয়বার প্রিলি ফেল করলো, দ্বিতীয় বছর গেল, তৃতীয়বার প্রিলি ফেল করলো, তৃতীয় বছর গেল। আসলে ৩টা প্রিলি ফেল করা মানে সে অলরেডি ৫ বছর প্রাধান্য দিয়ে শুধু বিসিএসটা ছাড়া আর কোনো দিকে তাকায়নি। এই যে অন্ধভাবে শুধু বিসিএস এর দিকে এক পলকে, এক নাগাড়ে দুনিয়ার নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে শুধু বিসিএস কে প্রেফারেন্স দেওয়াটা, এটা কিন্তু আরেকটা খিলার, এটা আরেকটা রিস্কি বিষয়। এখন যদি আপনি প্রিলি পাসও করেন, আপনার মধ্যে এমন কিছু গ্যাপ আছে যে গ্যাপগুলো দিয়ে আপনি আসলে কখনোই ক্যাডার চাকরি পাবেন না। আপনি চাকরি পেলেও নন ক্যাডার একটা ছোট চাকরি পাবেন, যে চাকরিটা আসলে, সব চাকরি কি আমাদেরকে ফিনান্সিয়াল সলভেন্সি দেয়? ওভাবে আপনি চান নাই। এখন চাকরি হয়ে গেছে। দেখা যাচ্ছে আপনি চাইছিলেন প্রশাসন ক্যাডার হবেন। কিন্তু আপনি নন ক্যাডার থেকে বিসিএস পরীক্ষার পরে নন ক্যাডার থেকে ১৬তম গ্রেডের একটা চাকরি পেয়েছেন। এখন আপনার পড়াশোনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। এমন একটা পরিস্থিতিতে আসছেন, ওই যে আপনি এর আগে ২ বার প্রিলি ফেল করেছিলেন, ওদিকে সময় প্রিলি পরীক্ষা দেওয়ার আগে ২ বছর প্রস্তুতি নিয়েছেন মাস্টার্স পাস করার পরে। এখন আপনার বয়স হচ্ছে ৩০, ক্রস করে গেছে। যদিও এখন 32 আছে। 30 ক্রস করার পরে এসে একটা ভাইবার রেজাল্ট দিয়ে আপনি পেয়েছেন একটা ১৬তম গ্রেডের চাকরি। এখন আপনি আর ব্যাক করার জায়গা পাচ্ছেন না। কারণ আপনি সবগুলো সময় শুধুমাত্র বিসিএস কে প্রাধান্য দিয়ে আপনার যৌবন, জীবন সব শেষ করে দিয়েছেন। এরকম একনিষ্ঠ মনোনিবেশ, এটা উচিত না। এটা আরো একটা বড় রিস্ক। 1 পয়েন্ট। হুম? তাহলে এইজন্য প্রেফারেন্স দেওয়ার সময় ওভাবে এটা একটা আরেকটা রিস্ক রয়ে গেল। শুধুমাত্র বিসিএস এর পেছনে ছুটা। আরেকটা হচ্ছে, বিসিএস কে আমরা সকলে মনে করি, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা, আমরা মেধার জোরে গ্রামের হাই স্কুল থেকে পাশ করে শহরের একটা কলেজে পড়েছি। শহরের একটা সরকারি কলেজের বিসিএস ক্যাডারদের পেয়ে আমরা ভালো
ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা, চিটাগং, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছি। কিন্তু আমরা পারিবারিকভাবে দুর্বল। কোনোভাবে মা-বাবার সাপোর্ট নিয়ে ইন্টারমিডিয়েট পাস করা পর্যন্ত ফ্যামিলি সাপোর্ট পেলেও ইউনিভার্সিটির পর থেকে টিউশন করে অনেকটা পরিবারকে সাপোর্ট দিয়েছি। আমরা যারা এরকম পুর শ্রেণীর মানুষ, আমাদের মধ্যে বিসিএস পাস করলে বিসিএস চাকরিটাকে মানি মেকিং সোর্স হিসাবে চিন্তা করি। মানি মেকিং বলতে আপনার উপার্জনের অবলম্বন বুঝাচ্ছি না। বিসিএস ক্যাডার চাকরি পেলে, সরকারি কোনো একটা চাকরি পেলে আপনার উপার্জনের জন্য, আপনার জীবিকার জন্য, জীবন নির্বাহের জন্য, বেসিক নিডস গুলো ফুলফিল করার জন্য অবশ্যই আপনি ভালো একটা স্যালারি পাবেন। কিন্তু আমরা কিছু মানুষ আছি যাদের একমাত্র মোটিভ হচ্ছে জীবিকা নির্বাহের জন্য চাকরি নয়। আমরা চিন্তা করি দুর্নীতি করে প্রচুর টাকার মালিক হব। এখানেও একটা রিস্ক থেকে যায়। আপনি যে টাকার প্রতি আপনার ক্যারিয়ার যদি মানি মেকিং হয়, তাহলে আপনি বিসিএস দিয়ে অসৎ উপায়ে অনেক টাকা পয়সার মালিক হবেন, এমন চিন্তাটাও টোটালি নেগেটিভ অ্যান্ড রিস্কি। কারণ আপনি যেই জায়গায় গিয়ে টাকা ইনকামের চিন্তা করছেন, আপনি অ্যাডমিন ক্যাডার পেলেও ওখানে সব জায়গায় যে আপনি দুর্নীতি করে টাকা ইনকাম করতে পারবেন, এখানে রিস্ক আছে। এই ব্যাপারটাও রিস্কি, এটাও রিস্কের আরেকটা পয়েন্ট। এই জন্য অলওয়েজ মানি মেকার নয়। তাহলে এখানে রিস্কের তিনটি বড় পয়েন্ট বললাম, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু কথাগুলো খুব প্র্যাকটিক্যাল কথা। এরপর আসেন অপরচুনিটি গুলো কি। অপরচুনিটি যদি আপনি এইসব বিষয় এই রিস্ক গুলো ওভারকাম করে অ্যাকচুয়ালি আপনি বিসিএস পাস করার মতো, ক্যাডার হওয়ার মতো জায়গায় আসতে পারেন, অথবা কোনো কারণে ক্যাডার পান নাই, নন ক্যাডার ভালো একটা গ্রেডের জব পেয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় 9 গ্রেডের জব আছে, 10 গ্রেডের জব অনেক জায়গায় ভালো। আবার চাকরির ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করে, পোস্টিংও অনেক জায়গায় ম্যাটার করে। আপনি ভালো ক্যাডার পেয়েছেন কিন্তু আপনার পোস্টিংটা অনেক খারাপ জায়গায়, জীবনের বেশিরভাগ সময়ে খারাপ জায়গায় পোস্টিং ছিল, তাহলে জীবনটা ওভাবে যায় না। এই জন্য অনেক ক্ষেত্রে ছোট চাকরি কিন্তু ভালো জায়গায় পোস্টিং এও কিন্তু লাইফটা ভালো যায়। এরকম অনেকগুলো ম্যাটার আছে, বিষয় আছে। তো প্রথমত হচ্ছে এই বিসিএসটা আপনি দিবেন বা এই রিস্ক নিবেন বা অন্য চাকরির তুলনায় সময় বেশি দিয়ে যদি আপনি এই চাকরিটা নিশ্চিত করতে পারেন, প্রাইভেট সেক্টর যে কোনো জবের তুলনায় এখানে যে জব সিকিউরিটি আছে, এই ব্যাপারটা আমরা সকলে জানি। অপরচুনিটি গুলো সবাই জানে, কারণ সবাই অপরচুনিটি জেনেই আসে, রিস্ক কেউ জানে না, এই জন্য রিস্কের কথা আগে বলে ফেলেছি। সিকিউরিটি আছে, সোশ্যাল ভ্যালু, যে যত কথাই বলুক, আমাদের দেশের মতো দেশে পয়সাওয়ালা মানে কিন্তু মিনিমাম একটা ইনকাম, এবং আপনি ভালো রেস্টুরেন্টে খেতে পারেন, মোটামুটি একটা 30 লাখ, 35 লাখ, 40 লাখ টাকা দামের গাড়ি চালাতে পারেন, তার মানে আপনি টাকাওয়ালা ভাবছেন। আপনি কিন্তু আসলে ওরকম টাকাওয়ালা না। অ্যাকচুয়াল যারা টাকাওয়ালা, যারা রোলস রয়েস চালাতে পারে, রেঞ্জ রোভার যারা চালায়, তাদেরকে যারা শিল্পপতি, তারাই টাকাওয়ালা। মাঝখানে যারা, তারা কিন্তু অত টাকাওয়ালা বলে দাবি করার কিছু নেই। তাহলে পরে এখানে কিন্তু একটা মানুষ মানুষ হিসেবে তার অর্থনৈতিক ক্ষমতার পাশাপাশি কিন্তু সোশ্যাল ভ্যালুটা অনেক ম্যাটার করে। এই বিসিএস যদি আপনি ক্যাডার কর্মকর্তা হিসেবে নিজের ফিউচারটা অ্যাসাইন করতে পারেন, ফিউচারটা ভাগ্যের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আনডাউটেডলি এটা রেসপেক্টফুল জায়গা। আর ক্যাডার হওয়ার পরে যদি আপনার মধ্যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি থাকে, তাহলে পরে অবশ্যই আপনি টপ পর্যন্ত পৌঁছাতে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। এটা হচ্ছে সোশ্যাল ভ্যালুটা এখানে আনডাউটেডলি অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি। আর যারা এমনিতে অন্য সেক্টর থেকে অনেক বেশি সোশ্যাল ভ্যালু পাচ্ছে, সোশ্যাল ভ্যালু গুলো টাকা দিয়ে ইনকাম করা। তো টাকা বলতে এরকম অল্প স্বল্প টাকা দিয়ে আপনি অত ভ্যালু পাবেন না। এই জন্য যে শিল্পপতি হওয়ার মতো টাকাওয়ালা হওয়া আমার আপনার মতো যারা মিডল ক্লাস আছেন তাদের পক্ষে আসলে কতটুকু সম্ভব। এই জন্য পরে এদিকে আসাটা অনেকের ক্ষেত্রেই, অনেকের জন্যই অনেক বেশি বুদ্ধিমানের বিষয়, বুদ্ধিমানের কাজ। আরেকটা হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে, ধরুন আপনি যদি প্রাইভেট সেক্টরে কাজ করতে চান, প্রাইভেট সেক্টর কিন্তু আপনার জব থাকবে না যদি আপনার স্কিল না থাকে। মার্কেটিং এ জব নিয়েছেন, আপনি মানুষকে কোনোভাবেই কনভিন্স করতে পারেন না। সেলসে জব অথবা অন্য কোনো সেক্টরে কোনো স্কিল ছাড়া আপনার কিন্তু চাকরি থাকবে না, এবং যত বেশি স্কিলফুল তত বেশি আপনার ভালো চাকরি, ভালো স্যালারি, এই ব্যাপারটা। প্রাইভেট সকল চাকরি কিন্তু আপনার রেজাল্টের উপরে আপনার চাকরিটা টিকবে। কিন্তু বিসিএস এর মতো এই জায়গাগুলোতে
সরকার কিন্তু আপনাকে চাকরিতে ঢুকানোর পরে এমন ভাবে প্রশিক্ষণ দিবে, এমন ভাবে কতগুলো, অর্থাৎ চাকরির প্রসেস গুলো এত সুন্দরভাবে সৃষ্টি করা বা এমন পরিবেশ আছে, এখানে কিন্তু আপনি শিখে যাবেন। এজন্য একজন যে কোনো জেনারেল ব্যাকগ্রাউন্ড মানুষ, মনে করেন যার কাছে কোনো ধরনের টেকনিক্যাল নলেজ নাই, সে পড়েছে আর্টস থেকে, ইভেন এমনও দেখেছে ইঞ্জিনিয়ার, কিন্তু সে ইঞ্জিনিয়ারিং বিএসসি পাস করেছে, প্র্যাকটিক্যালি তার নলেজ এত কম, দেখা যাচ্ছে মিস্ত্রি তার চেয়ে ভালো পারে। হ্যাঁ, কাজ করতে করতে এক সময় গিয়ে সে অনেক বেশি দক্ষ হবে, ঠিক আছে, পুস্তকি জ্ঞানের বাইরে আসলে প্র্যাকটিক্যাল কোনো নলেজই তার নাই। এরকম প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া কিন্তু আপনার চাকরি হলেও চাকরি থাকবে না। তাহলে জেনারেল কোনো সাবজেক্ট থেকে পড়া মানুষ অথবা টেকনিক্যাল সাবজেক্ট থেকেও পড়ুয়া, কিন্তু আপনার স্কিল নাই, স্কিলফুল না, এরকম মানুষগুলো কিন্তু একটা টপ লেভেলের চাকরি বিসিএস এ সম্ভব। এটা হচ্ছে একটা বড় অপরচুনিটি। এটা অনেকেই ওভাবে হয়তো ভাবেন নাই। একেবারে ধরুন আপনি পলিটিক্যাল সায়েন্স থেকে পড়াচ্ছেন, একেবারে আপনার এর বাইরে আপনার পলিটিক্যাল সায়েন্সের যে পুস্তকি বিষয়গুলো রেজাল্ট ছাড়া আপনি তেমন কিছুই, কম্পিউটারটাও ভালো করে পারেন না, গাড়ি চালাতে পারেন না, এই অ্যাকাউন্টিং এর বিষয়গুলো দিয়ে কাজ করা আপনার পক্ষে সম্ভব না, মার্কেটিং এর জব দিলে আপনার এটা দিয়ে দক্ষ হতে আপনার 8 বছর 10 বছর লাগবে। অন্য কোনো প্রফেশনাল স্কিল বলতে আপনার কিছুই নেই। কিন্তু এই সমস্ত স্কিল, প্রফেশনাল কোনো স্কিল এবং টেকনিক্যাল কোনো স্কিল কিন্তু আপনার কাছে কিন্তু বিসিএস চায় না। বিসিএস চায় একটা পরীক্ষা, পরীক্ষার মাধ্যমে আপনি ক্রিয়েটিভ, আপনি ফিউচারে আপনি লিডারশিপ, লিড করার এবিলিটি আপনার মধ্যে আছে, আপনি কিন্তু জেনারেল জায়গা থেকে এখানে একটা ক্যাডার বা ক্যারিয়ার সৃষ্টি করার সুযোগ এখানে আছে। অনেকগুলো অপরচুনিটি থেকে এই কি পয়েন্টগুলো বললাম, আমি এমন পয়েন্টগুলো লিখেছি যে পয়েন্টগুলো ইউজুয়ালি আলোচনায় আসে না। প্রিলি চ্যালেঞ্জটা, প্রিলি চ্যালেঞ্জের জন্য রিস্ক ব্যাখ্যা করার সময় আমি কথাটা অলমোস্ট বলে ফেলেছি। প্রিলি চ্যালেঞ্জ ধরুন একটা কোচিং, কোচিং এর মধ্যে যে একটা পরিকল্পনা করা হয়, এই পরিকল্পনাটা কিন্তু সকল লেভেলের সকল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টকে মাথায় রেখে প্ল্যানটা সাজানো হয়। ইভেন অনেক ক্ষেত্রে কোচিং এর পরিকল্পনাটা পুরোপুরি করেও অনেক স্টুডেন্ট ভালো করতে পারে না, এরকম আছে। তবে এই কথাটা বাস্তব যে স্টুডেন্টরা কিন্তু কোচিং এর একটা পরিকল্পনা আছে, ওই প্ল্যান অনুযায়ী সে প্রিপারেশন নিবে, এই কাজটা না করে সে কোচিং এ পড়ে, কোচিং এ পরীক্ষা দিয়ে ক্লাস করে বাসায় যায়, কিন্তু সে পড়াশোনা করে নিজের মতো। এখানে এই ভুলটা হয়। যদি শুরু থেকে এই ভুলটা না করতে পারেন এবং পড়াশোনায় যদি মোটামুটি ধারাবাহিকতা রাখতে পারেন এবং যা পড়ছেন তা যদি আপনি লিখবার মতো করে শিখতে পারেন, হোয়াট এভার ইউ আর রিডিং, হোয়াট এভার ইউ আর লার্নিং, এই ব্যাপারটাকে এমন ভাবে শিখেন যেন আপনি তা মুখস্থ লিখতে পারেন, দেন আপনি সাকসেস আসবে খুব সহজে। এটা হচ্ছে প্রিলি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি টিপস বললাম। হুম। তারপর হচ্ছে রাইটিং চ্যালেঞ্জ বা রিটেন চ্যালেঞ্জ, রিটেনের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, এবং স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে অনেক উচ্ছ্বাস উচ্ছ্বসিত, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে 1.5 বছর 2 বছর ইভেন 3 বছর পরিশ্রম করে প্রিলিটা কোয়ালিফাই করছে। কেউ কেউ আছে, কেউ কেউ তো প্রথম ক্লিকেই ক্লিক করে ফেলে, সমস্যা নাই। এখন 3 বছর পাস করার পরে সে রিটেন দিতে গেল, দেখা যাচ্ছে সে রিটেনে তার রাইটিং স্কিল খুব দুর্বল। রাইটিং স্কিল মানে শুধু ইংরেজি একটা প্যারাগ্রাফ লিখতে পারাকে রাইটিং স্কিল মনে করে অনেকে। রাইটিং স্কিল ওটা না। আপনি প্যারাগ্রাফ লিখে দিয়ে ফুল অ্যান্সার করলে বিসিএস ক্যাডার হয়ে যাবেন, মিথ্যা কথা। রিটেনে এখানে ধরুন 15,000 মানুষ পরীক্ষা দিচ্ছে রিটেন, 15,000 মানুষ থেকে এখানে দেখা যাবে 5,000 মানুষ ফেল করবে। তো যারা ফেল করছে তারা দুর্বল, কমন কথা, শেষ। 10,000 মানুষ ভাইবা দিবে, এই 10,000 মানুষ থেকে কিন্তু চাকরি, এখান থেকেও কেউ কেউ চাকরি বঞ্চিত হবে, অনেকেই চাকরি পেয়ে যাবে। ধরুন এখান থেকে 2,000 প্লাস, বা যেমন ধরুন 47 এখন যেটা সার্কুলেশন যাচ্ছে, এখানে 3,000 প্লাস মানুষ ক্যাডার হবে, তার মানে আরো 3,000 মানুষ নন ক্যাডার হবে, তার মানে 6,000, বাকি 4,000 মানুষ কিন্তু চাকরিই পাবে না। এখন এই যে টপ থেকে শুরু করে ক্যাডার নন ক্যাডার চাকরি পাওয়া, এর মধ্যে র্যাঙ্ক হওয়া, পছন্দের ক্যাডার পাওয়া না পাওয়া, এই ডিসক্রিমিনেশন গুলো সম্পূর্ণভাবে আসবে রিটেন থেকে। এখন রিটেন কিন্তু কোনো জিনিস মুখস্থ করে ফুল আনসার করার পরীক্ষা এটা নয় নয় নয়। এখানে আপনাকে অনেক বেশি লম্বা লিখলে বেশি নাম্বার পাবেন, বেশি লম্বা লেখার জন্য একজনকে 4 ঘন্টা আপনাকে 6 ঘন্টা দিবে, এমন সুযোগ তো নাই। এখানে লেখার কোয়ালিটি আনতে হবে। লেখার কোয়ালিটি অর্জন করার জন্য কি আপনি একদিনে কিছু আমি একটা ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে আমি রাইটিং অর্নামেন্টস গুলো আপনাকে দেখালাম, এতটুকুতেই আপনি আপনার কাছে আপনার রাইটিং ডেভেলপ হয়ে যাবে না। এখানে রাইটিং স্কিল বা রিটেন পরীক্ষায় ভালো করাটাকে শুধুমাত্র লিখতে পারা, রিটেনটা তো কলম দিয়ে আসবে, আসল কাজ তো মাথায়, মাথায়।
লেখা তো শব্দ, শব্দগুলো মাথায় যা ভাবছেন তা আপনি লিখছেন। আপনার অনেকে ভাবে রাইটিং স্কিল মানে হচ্ছে হাতে লিখা বা শুদ্ধ করে দুইটা বাক্য লেখা। না, এখানে ক্রিয়েটিভিটিটা অনেক ম্যাটার করে। আপনার ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিকে ডেভেলপ করতে হবে, সোজা কথা। ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি, হোয়াট এভার দ্য কোয়েশ্চেন, আপনি রেফারেন্স দিয়ে তথ্য দিয়ে গুছিয়ে লিখতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজের একিউরেসি, মোড অফ এক্সপ্রেশন গুলো স্মার্ট হওয়া, এবং এখানে আপনার কথাগুলোর মধ্যে লজিক থাকা, তথ্য থাকবে। এখন আপনি যদি রেফারেন্স দিতে চান, আপনার সারা জীবনে কোনো রেফারেন্স বইই পড়েন নাই, গাইড দিয়ে অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করে পাশ করছেন, কোনোদিন কোনো একটা জেনুইন অথেন্টিক মূল বই কেনার প্রয়োজন বোধ করেন নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আপনি নিজেকে শিক্ষিত ভাবছেন, অথচ আপনার দৌড় হচ্ছে আপনি প্রতি বছর ফাইনাল পরীক্ষা আসলে একটা গাইড কিনতেন, ওখান থেকে কিছু প্রশ্ন পড়ে পরীক্ষা দিয়েছেন, পাস সার্টিফিকেট পেয়েছেন ফোর্থ ইয়ার শেষে, এবং আপনি মনে মনে ভাবছেন আই এম গ্রাজুয়েট, আই এম ক্যাপেবল অফ বিং আ বিসিএস ফরেন ক্যাডার। এখানে এই গ্যাপটা যারা পড়ে তাদের জন্য বলছি না, আমি বলছি না যে সবাই খারাপ, ওখান থেকে পররাষ্ট্র ক্যাডার হচ্ছে, সকল ভালো ভালো জায়গায় ক্যাডার হচ্ছে, ইভেন রেশিও অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি রেজাল্টের ক্ষেত্রে। যারা পড়ছে তারা পড়ছে, কিন্তু বেশিরভাগের সিনারিওটা বললাম। তাহলে পরে এই জন্য এখানে রিটেন স্কিল মানে জাস্ট একটা কোচিং করে কোর্স করলে আপনার রিটেন স্কিল অনেক ভালো হয়ে যাবে ওরকম না, আপনার পড়ার হ্যাবিটটা ডেভেলপ করতে হবে। এই জন্য রিটেনের জন্য রাইটিং ডেভেলপ করার জন্য কথা হচ্ছে রিডিং। আপনি পড়েন, আপনি আগে জমা করেন, তারপরে বের করবেন। এখন ভেতরে কিছু নাই, আপনার মাথার ভেতরে শূন্য শূন্য, ওখানে প্লেন দৌড়ায়, ট্রেন দৌড়ায়, ফুটবল খেলার মাঠ, পুরা ব্রেইন শূন্য শূন্য। এবং আপনি চাচ্ছেন ওখান থেকে, ওখানে শূন্য, ওখানে একটা একটা ট্রাক একটা ফুটবল ছাড়া মাথার ভিতরে কিছু নাই। আপনি বের করতে চাচ্ছেন ওখান থেকে বুলেট ট্রেন, ওখান থেকে মাইক্রো ফিন্যান্স নিয়ে বড় বড় তথ্য, ওখান থেকে অনেক সুন্দর সুন্দর লেখা, অনেক কবিতা। তো ওখানে কবিতা করতে আসবো, ওখানে তো একটা ছাগল দাঁড়িয়ে আছে আপনার মাথায়, তো মাঠ, তো মাথায় আছে ছাগল, আপনি বের করতে চাচ্ছেন ঐশ্বরিয়া, বের হবে না তো। এই জন্য আগে ঢুকাইতে হবে, পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, এটাই হচ্ছে কাজ। তাহলে পরে আপনি আপনার রাইটিং স্কিল ডেভেলপ হবে, রিটেন আপনি ভালো করবেন। তাহলে স্যার যেভাবে বলছেন তাহলে তো একেবারে বিদ্যাসাগর হয়ে যেতে হবে না। প্ল্যান্ড পড়া, রিটেনে কোন বিষয়গুলো লিখতে হয়, কোন বিষয়গুলো রিটেনের পরীক্ষায় আসে, ওই আগে সিলেবাসটা দেখবো। একজন বিশেষ প্রার্থী, নতুন প্রার্থী, প্রথমে রিটেনের সিলেবাসটা দেখেন, রিটেনের কিছু প্রশ্ন দেখেন, তারপর আপনি ধারণা পাবেন কোন টাইপের প্রশ্নগুলো আসে, ওই বিষয়ে নিজেকে ডেভেলপ করেন, ওই বিষয়ে পড়েন, দ্যাটস অল। এখন যারা অনার্স, এই যে করোনার পর থেকে, যেমন 2019 সালে করোনা, 19 সালে যারা ইন্টারমিডিয়েটে ছিল, এর মধ্যে 2024-25 আস্তে আস্তে তারা অনার্স পাস করে এখন বিসিএস প্রার্থী। এরা অনেকেই আছে শর্ট সিলেবাস দিয়েছে, অনেকেই আছে ইন্টারমিডিয়েট পরীক্ষাই দেয় নাই, পাস করে ফেলছে অটো পাস। অনেকেই আছে এমনিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, ওখানেও তার পরীক্ষা দিতে হয় নাই। মানে সারা জীবন শাহজাদার মতো সে আরেকজনের ধাক্কায় ধাক্কায় সে হাঁটে নাই, সে ভিড়ের ঠেলায় সে তার পা মাটিতে নাই, মানুষের ধাক্কায় ধাক্কায় সে অনেক মাইল পথ হেঁটে আসছে। এখন কাজ করার সময় আসছে, ওই যে পাস করে আসছেন, এখন পড়তে হবে, তাহলে আবার রাইটিং স্কিল ডেভেলপ হবে। কথাগুলো বাস্তব, প্রথমেই বলে দিয়েছিলাম, যা বলবো তা প্র্যাকটিক্যালি যা দেখেছি যা দেখছি তা বলবো, ওই কথা। তাহলে গেল আপনার প্রিলি চ্যালেঞ্জ, রিটার্ন চ্যালেঞ্জ, কথাগুলো মাথায় রাখবেন। স্টার্টিং টাইম এখানে কথা লম্বা না করে কথাগুলো হচ্ছে, যদি আপনি বিসিএস থেকে ক্যারিয়ার চিন্তা করেন, তাহলে পরে অন্যান্য ক্যারিয়ার নিয়ে অন্য একদিন কথা বলবো। এখন আমি যদি একসাথে অনেকগুলো ক্যারিয়ার, অনেকগুলো পথ, অনেকগুলো ওয়ে দেখিয়ে দিই, তাহলে পরে একটা কথাও আসবে না। এই জন্য বিসিএস এর জন্য বলি, যদি অ্যাকচুয়ালি আপনি বিসিএস টা চান, তাহলে অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে থাকতেই পড়েন, কিন্তু একাডেমিক পড়া বাদ দিয়ে নয়। একাডেমিক পড়াগুলো পড়েন, একাডেমিক পড়ায় ফোকাস করেন, একাডেমিক পড়াগুলো আপনাকে ওই বিষয়ে এক্সপার্ট করবে, ওই বিষয়গুলো আপনার প্রফেশনাল জীবনে কাজে আসবে। না হলে পরে কাউকে অনার্স পাস করে বিসিএস পরীক্ষা দিতে বলতো না। আপনি ইকোনমিক্স পড়েন, ওই বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করেন। আপনি ফিনান্সে পড়ছেন, ওটা অর্জন করেন। ইভেন আপনি বাংলা সাহিত্য পড়ছেন, এটা পড়তে হবে। বাংলা সাহিত্যের যে পড়াগুলো, এই পড়াগুলো কিন্তু আমাদের সোশ্যাল সিনারি গুলো শেখায়, মানবতা শেখায়। আমাদের প্রিভিয়াস, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ এবং আমাদের বিহেভিয়ার গুলো, মানে মানুষের বিহেভিয়ার গুলো কিন্তু মানুষের রাইটিং গুলো থেকে আসে। এই জন্য প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এক একটা প্রবলেমের সলিউশন।
সোশ্যাল প্রবলেম, পার্সোনাল প্রবলেম, ন্যাশনাল প্রবলেম, ইন্টারন্যাশনাল প্রবলেম, এক একটা প্রবলেমের সলিউশন শেখাই হচ্ছে এক একটা সাবজেক্ট। এই জন্য নিজের সাবজেক্টকে ভালো করে পড়তে হবে। পাশাপাশি যদি বিসিএস থাকে, টার্গেট থাকে, আপনি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই পাশাপাশি জিনিসগুলো নিয়ে কাজ শুরু করতে হবে। এবং সকলেই গতানুগতিকভাবে কয়েকটা কথা বলে, ওখানে একটা অন্যতম কথা হচ্ছে ম্যাথ ইংলিশে দক্ষ হও। অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যাথ সে 50 আউট অফ 50 পাচ্ছে, ইংলিশেও সে ভালো, কিন্তু আসলে সে ক্যাডার পাচ্ছে না। এই যেমন এই কথাটা অনেকেই আমাকে হয়তো কমেন্টেও গালি দিতে পারে, আমার কথাটা যে শুনবো অনেকে আমার সাথে 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 আর্গিউ করতে পারে। আমার কথার এগেইনস্টে যদি কারো কোনো যুক্তি থাকে, যুক্তি থাকলেই কি সব কথা সত্য হবে? জন্য কথা হচ্ছে কি জানেন, ম্যাথ সায়েন্স আমিও মনে করেন 100টি কথা বললে ওখানে 100 বার যদি উপদেশ দিই, ওখানে 98 বার বলি ম্যাথ ম্যাথ ইংলিশে গুরুত্ব দেন, এটা আমিও বলি এবং এটা বাস্তবও বটে। কিন্তু এর বাইরেও কিছু কাজ আছে। আপনি বাংলাদেশে ফের 200 নাম্বার বাংলাটাতে লিখতে হয়, ভালোভাবে ওখানে নাম্বার পেতে হয়। এই বিষয়গুলোতে কিন্তু রাইটিং স্কিল গুলো, ওই যে ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি ডেভেলপ করার কথা কেউ বলে না। এই জন্য অলরাউন্ড প্রিপারেশন হতে হবে। এই জন্য আপনার প্রিপারেশন হবে, আমার আমার মতে আপনি সেকেন্ড ইয়ার থেকে শুরু করেন। স্টার্ট টাইম, এই জন্য বলছি আর্লি, স্টার্ট আর্লি, প্রিপারেশনটা অনেক আর্লি শুরু করেন। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার উঠে গেছেন, থার্ড ইয়ার থেকে শুরু করেন, থার্ড ইয়ারও শুরু করেন না, ফোর্থ ইয়ার থেকে রানিং অবস্থায় শুরু করেন। পাস করে মাস্টার্স পাস করে এসে বিসিএস এর জন্য আসবেন, ততদিন আসলে আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার কাছে ফ্যামিলি এখন টাকা চাই। এখন ফ্যামিলিকে টাকা দিবেন না বিসিএস এর জন্য কোচিং করে আগামী 2.5 বছর অপেক্ষা করবেন, সময় পাবেন না। শুরু করেন। তারপরে হচ্ছে বর্তমান সময়ে এখন একটা সময় যাচ্ছে, যে সময়টা মূলত আমাদের বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ক্রুশাল একটা টাইম যাচ্ছে। এখানে আওয়ামী লীগ সরকার ছিল, আন্দোলনের মাধ্যমে তাদের পতন হয়েছে। বর্তমানে একটা সরকার যাচ্ছে, যে যত কথাই বলুক এই সরকারটা কোনো পলিটিক্যাল সরকার না। এই যেহেতু বর্তমান সরকার যেহেতু পলিটিক্যাল না, সুতরাং অনেকটা নিউট্রাল। যারা বর্তমানে চাকরির প্রার্থী আছেন, এখন সময়, ইট ইজ হাই টাইম ইউ টুক দ্য রাইট ডিসিশন। এখন ওই সময় চাকরিটার জন্য নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। সুতরাং যদি কেউ 47-এর প্রার্থী হন, বিশ্বাস করেন এই যে 3-4 মাস সময় আছে, এখানে 47-এর জন্য কোর্স আছে বা অন্য কোথাও জয়েন করেন, অথবা কোথাও কোচিং না করেন, নিজে একটু গুছিয়ে 47টা ক্লিক করার চেষ্টা করেন, মারার চেষ্টা করেন এবারে। আর 48 এই সময়গুলা কাজে লাগান। আর যাদের কাছে বয়স শেষ দিকে চলে আসছে, কোনোভাবে বিসিএস এর মতো এত সিরিয়াস প্রেশার না নিয়ে কোনো একটা চাকরি চাচ্ছেন, তাহলে এখন অনেকগুলো ব্যাংকের কিন্তু নিয়োগ আসছে, অনেকগুলো একেবারে হাইয়েস্ট এভার সার্কুলেশন এখন হাতে আছে। এখন যারা বিসিএস এর প্রার্থী, তারা কিন্তু অনায়াসেই হেসে হেসে এই চাকরিগুলো পেয়ে যাবে, কারণ এখন যে কোশ্চেনের প্যাটার্ন, অনেকে ব্যাপারটাকে ভিন্নভাবে দেখায়। একটা সময় ছিল যখন ব্যাংকের কোশ্চেন প্যাটার্ন এবং বিসিএস এর কোশ্চেন প্যাটার্নের মধ্যে একটা তফাৎ ছিল। এখন যারা অ্যাকচুয়াল বিসিএস প্রার্থী, যেমন আমি একটা 38-এর সময় আমার কাছে মনে আছে, 38-এ মনে করেন শতাধিক প্রার্থী আমাদের হেলথ এই যে যে জায়গা থেকে কথা বলছি, এই ব্রাঞ্চ থেকে শতাধিক ক্যাডার বের হয়েছিল। এখন ওখানে ওই সময় করোনা যখন রেজাল্ট দিচ্ছে, করোনা একেবারে লকডাউন, ওইরকম সময় একটু একটু লকডাউন স্থিমিত হচ্ছে, প্রথম স্পেলের সময়টা। ওই সময়ে আমার কাছে মনে আছে, মানে যারা ক্যাডার হচ্ছে ওখানে দেখা যাচ্ছে প্রায় 30-32 জন সবাই দেখা যাচ্ছে ব্যাংকে জব করে, সিনিয়র অফিসার, ভালো ভালো জায়গায়। এবং ওখানে এমন অনেক প্রার্থী ছিল যে প্রার্থীগুলোকে প্রিলি, রিটেন, ভাইবা একেবারে আমার সামনে সামনে ছিল। মানে তারা লাইব্রেরিতে কিভাবে আসছে, ক্লাসগুলো কিভাবে করছে, প্রিলি পাস করলো, রিটেন পাস করলো, এবার ভাইবা দিয়ে ক্যাডার হলো, জয়েন করলো আমার চোখের সামনে। এদের আমি কাউকেই দেখি নাই, এদেরকে কিন্তু আমি আলাদা করে ব্যাংকের জন্য পড়াতাম না, কিন্তু এরা সবাই বিসিএস এর, এদিকে বিসিএস ক্যাডার হয়েছে, এদিকে ব্যাংকের চাকরিগুলো হাসতে হাসতে পেয়েছে, এবং ভালো ভালো চাকরি, বাংলাদেশ ব্যাংকের এডি, বাংলাদেশ ব্যাংকের অফিসার, কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার, এই ছিল এক গাদা, এক গুচ্ছ মানুষ এখানে। এই জায়গা থেকে বোঝা যায় যারা ক্লিয়ারলি বিসিএস ক্যাডার হওয়ার মতো গুছানো প্রস্তুতি নেই, তাদের জন্য ব্যাংকের চাকরিগুলো হাসতে হাসতে হয়। ডিফারেন্ট মনে করে যারা ভিন্ন ভাবছেন, তারা সিলেবাসের ভেতরে ঢুকেন নাই, প্রশ্নগুলো দেখেন নাই। সুতরাং একটা কম্বাইন্ড প্রিপারেশন নিন। এবং যারা প্রাইমারি নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য আজকের এই লাইভ সেশনটাতে আপনি ডিসিশনটা নেওয়ার সময়, যে সঠিক ডিসিশনটা নেওয়ার সময় আপনি কিন্তু লেট করবেন না, লেট করবেন না। লেট করলে আজকের সময়টা চলে যাচ্ছে, কালকে শুরু করব, পরশু শুরু করব, আগামী বছর শুরু করব। এমন অনেকে আছেন যারা সেই আন্দোলন আগস্ট, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে চিন্তা করছিলেন কোচিং এ জয়েন করবেন, সেপ্টেম্বর চলে গেছে, তারপরে অক্টোবর গেছে, নভেম্বরে চিন্তা করছেন সার্কুলার দিলে ভর্তি হবো, সার্কুলার দেওয়ার পরে চিন্তা করছেন আচ্ছা যাক ডিসেম্বরের দিকে যাব, ডিসেম্বরে চিন্তা করছেন আচ্ছা নতুন বছরে যাব। এমন অনেকেই আছেন যারা নতুন বছরে জানুয়ারি শেষ হয়ে গেছে, এখন আপনি জয়েন করতে পারেন নাই, অর্থাৎ আপনি প্রিপারেশনটা শুরু করতে পারেন নাই। এই জন্য ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো লেট করা যাবে না।
এই হচ্ছে বিসিএস নিয়ে এখানে যে কথাগুলো বললাম এই স্লাইডটাতে, এখানে যে কথাগুলো বলেছি এই কথাগুলো প্র্যাকটিক্যাল আমার যে এক্সপিরিয়েন্সটা বললাম। এখানে যে আর পয়েন্ট নাই, আর কোনো রিস্ক নাই, আরো কোনো অপরচুনিটি নাই এবং আরো কোনো কথা নাই, ব্যাপারটা এমন না। হাইলাইটেড কিছু কথা, কিছু অ্যালার্মিং বিষয় আপনাকে কিছু জিনিস জানিয়ে দিলাম, রিস্ক কি আছে, অপরচুনিটি গুলো কি কি আছে, সবকিছু মিলিয়েই আপনি এই পথে আসবেন। আর যদি আসেন, চ্যালেঞ্জটা নেয়ার মানসিকতা নিয়ে আসতে হবে এবং যদি চ্যালেঞ্জটাকে সহজে পার করতে হয় তাহলে স্টার্ট আর্লি। স্টার্ট আর্লি। অনার্সে থাকতে আপনি প্রিপারেশনটা শুরু করেন। দিস ইজ দ্য ক্রুশাল পয়েন্ট অফ দ্য ডিসকাশন হিয়ার। এই স্লাইডে যা আলোচনা করলাম এখানে সবচেয়ে ক্রুশাল পয়েন্ট হচ্ছে ওটা, স্টার্ট আর্লি এবং লেট করবেন না ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রস্তুতির। বলি নাই আপনি আমাকে আমার কোচিং এ এসে দৌড়ে দৌড়ে ভর্তি হয়ে যাও, আমাকে আমাকে অনেক টাকা দাও। ন্যাচারাল জেনারেল কথা বলছি, আপনি নিজে নিজে শুরু করেন, সমস্যা কি? পড়েন। আমার এখানে আসবেন যারা যারা আসবেন, আমার রিজিকে আপনার টাকা থাকলে আপনি কখনো না এসে পারবেন না, আপনার টাকা আমার রিজিকে না থাকলে আপনি আসলেও আমি পাবো না, অন্য কেউ খেয়ে ফেলবে। সুতরাং জেনারেল ন্যাচারাল কথা হচ্ছে আপনি পড়েন, রাইট কাজটা করেন। তো আজকে অনেক বেশি হয়তো লেট হয়ে যাচ্ছে, এই লাইভটা আমি মূলত 15-20 মিনিট নেওয়ার কথা ছিল, এখন হয়তো আমি আধা ঘন্টা বা আরো সময় বেশি নিয়ে ফেলেছি। এরপর থেকে আমি শুরু করব হয়তো টুমরো, হয়তো ডে আফটার টুমরো। আর একটা মেসেজ দিচ্ছি, আগামীকাল থেকে আমাদের এই যে সন্ধ্যা 7টা থেকে 7টা 8টা এই সময়ে যে লাইভগুলো হতো, লাইভ ক্লাসগুলো হতো, এই লাইভ ক্লাসগুলো কিন্তু আগামীকালকে 1 তারিখ পর্যন্ত, 1 তারিখ পর্যন্ত দিনে হবে, সকালবেলা, সকাল 10টা, 9:30, 10টা, 11টার দিকে হয়ে যাবে। অর্থাৎ সন্ধ্যাবেলায় 5 দিন লাইভ হবে না, লাইভগুলো হবে সকালে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।